কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সোমবার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ নানা সংগঠন। এদিন সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেয়া সহ 7 দফা দাবি বাস্তবায়নে 24 ঘণ্টা সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীরা বলেছেন, এই সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গত 15 অক্টোবর সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। সেই সমাবেশে অভিযোগ করা হয় সাম্প্রদায়িক সহিংসতার রিমোট কন্ট্রোল বিএনপি জামায়াতের হাতে। সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মতো প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বলছে, বর্তমান সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের ব্যর্থতা, করোনাকালীন স্বাস্থ্য খাতে ব্যর্থতা এবং শিক্ষা খাতে ব্যর্থতা ধামাচাপা দিতে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছে। তারা প্রশ্ন তুলেছে যে সরকার বাজারে, বাড়িতে, উৎসবে মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই ব্যর্থ সরকার থেকে লাভ কি? ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন সরব হলেও এ নিয়ে ছাত্রদলের কোনো তৎপরতা এখনো দেখা যায়নি। সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে ছাত্র রাজনীতির ভাবনা কি? এই আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুক্ত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান হাফিজ এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আমি এখন হাফিজুর রহমান হাফিজ আপনাকে দেখতে পাচ্ছি, সাদ্দাম হোসেন এবং দীপক শীল নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন বা যুক্ত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। হাফিজুর রহমান হাফিজ, যেটি আমি বলছিলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনকে আমরা অন্তত প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি করতে দেখছি, ছাত্র দলের অবস্থানটা কি? আজকে শাহবাগে ছাত্রদের একটি বিক্ষোভ প্রতিবাদ হয়েছে, আপনারা কি তাদের সাথে একমত? আপনাদেরকে কেন তৎপর দেখা যাচ্ছে না? আপনাদের অবস্থানটা একটু ব্যাখ্যা করবেন। সর্বপ্রথম যারা শুনছেন এবং আপনাকে সহ ডিবিসি পরিবার, আমার সহ আলোচক যারা আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার আদর্শের জনক প্রেসিডেন্ট করব দেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সবাই জাতীয়তাবাদী ছাত্রদল সরব না কেন, এই অভিযোগ বা এই প্রশ্নের পাশাপাশি আরো কিছু প্রশ্ন যদি আপনি করতেন আমি খুশি হতাম ব্যক্তিগতভাবে। বিগত 13 বছরে যে দমন নিপীড়নের রাজনীতি, যে হত্যা গুমের রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক ন্যূনতম সহ অবস্থান না সৃষ্টি করতে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিগুলোর পাশাপাশি আপনি যদি এই অবস্থানটাকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করতেন আমি খুশি হতাম। তারপর আপনাকে ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে যেই পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যাচ্ছে, সেটা আপনি ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের কথা বলেছেন, ছাত্র ইউনিয়নের কথা বলেছেন বা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে, এই পরিস্থিতিটা এবং আমাদের পরিস্থিতি কারোর সঙ্গেই তুলনা করা যায় না। যেখানে আমাদের মাননীয় প্রেসিডেন্টকে টিএসসির মতো জায়গায় প্রকাশ্যে হামলা করা, আহত করা হয়, শুধু এই ঘটনাটাই সমস্ত ঘটনার একটা চিত্র ফুটিয়ে তোলে। যখন একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্টকে আহত করা হয় বা তার উপর যখন হামলা করা হয়, তখন সেই সংগঠনের একদম ন্যূনতম বা তৃণমূল পর্যায়ের কর্মীরা কতটা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভোগে, এটা আপনাকে আমার মনে হয় না ব্যাখ্যা করার দরকার আছে। আর তো সেই জায়গা থেকে তাহলে আপনি যেহেতু বলছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে বা যেই চিত্রটা আপনি তুলে ধরছেন, সেই বাস্তবতায় কি ছাত্রদলের তৎপরতা বা ভূমিকা রাখার কোনো সুযোগ নেই? আছে, অবশ্যই আছে। সেজন্য আমাদের একটু সময় দরকার। যেটা আপনি বললেন যে সরকারি দলের ছাত্র সংগঠনের সঙ্গে আমাদেরকে আপনি গলিয়ে ফেললে হবে না, তারা যে কোনো সময় যে কোনো ভাবে মুভমেন্টে চলে যেতে পারে। আমাদের সময় দরকার, আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের সংগঠন কিন্তু একটা ব্যক্তি না। আরো যদি বর্তমান যে বিরোধী দল চলছে, সেই বিরোধী দলের জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তো আপনি দেখতে পাবেন যে সেইখান থেকে মুভ করাটা অনেক অনেক বেশি কঠিন একটা জায়গা, যেখানে আমরা ক্যাম্পাসে টিকে থাকার জন্য প্রতিনিয়ত দমন নিপীড়নের বিরুদ্ধে আমাদের নিজেদের টিকে থাকার জন্য যখন ফাইট করতে হচ্ছে বা এক প্রকার সংগ্রাম করতে হচ্ছে, যখন আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য আমাদেরকে উদ্বিগ্ন থাকতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা অবশ্যই আমরা এই ঘটনার
বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে চক্রান্ত, সেই চক্রান্তের সাথে যারাই জড়িত থাক, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি বা স্পষ্ট করব। কিন্তু সবচেয়ে আগে আমাদের মুভমেন্টে যেতে হলে আমাদের কিন্তু একটা অবস্থান তৈরি করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা বরাবরই প্রশাসনের তো ন্যূনতম সহযোগিতার কোনো সুযোগই নেই আমাদের। আচ্ছা, আপনারা অবস্থান স্পষ্ট করবেন, সময় দরকার আপনাদের, কিন্তু আপনারা আসলে কি ভাবছেন সেটা কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন? এইখানে ব্যক্তিগতভাবে আমি অবশ্যই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমার কাছে বরাবরই মনে হয় যে এটা একটা বিগ গেমের অংশ। সেই বিগ গেমের অংশ যারাই থাকুক না কেন, যারাই অভিযোগের যাদের দিকে দেওয়া হোক, সরকার তো ইচ্ছা করলেই বা যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা তো ইচ্ছা করলেই খুব সহজেই তাদের ধরতে পারেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে বিএনপির বড় বড় নেতা বা খুব জাতীয় নেতা যারা শ্রদ্ধার সঙ্গে যাদেরকে আমরা মানি বা দেখি বা অনুসরণ করি, সেই পর্যায়ের নেতাদের দেখা যায় যে অডিও কল ফাঁস হচ্ছে বা হোয়াটসঅ্যাপ কল ফাঁস হচ্ছে। তো তাহলে, এবং সেটা খুব শর্ট টাইমের ভিতর হচ্ছে, আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতর দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট ঘটনার একটা অডিও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সরকারের কাজটা কি? সরকার বিএনপির ব্যাপারে এটা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে নান্দনিকভাবে উপস্থাপন করতে পারছেন, কিন্তু মূল দোষীদের যারা, তাদেরকে কিন্তু মানে ধরার ছোঁয়ার বাইরে বরাবর থেকে যাচ্ছে। তাহলে অভিযোগের তীরটা কোন দিকে যায়? আমি আপনার কাছে প্রশ্ন করছি। মানে রাষ্ট্র যারা চালাচ্ছেন, সার্বিক দায়িত্ব তাদের নিতে হবে। নেতৃত্বের পূর্ব শর্ত কি? নেতৃত্বের পূর্ব শর্ত হচ্ছে যাই ঘটুক দায় আপনাকে নিতে হবে। জি, স্পষ্ট। হাফিজুর রহমান হাফিজ, আপনার বক্তব্য, অভিযোগের তীরটি আপনি কোন দিকে দিচ্ছেন সেটা মনে হয় আমরা স্পষ্ট হতে পারছি। আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত একটা মতামত দিচ্ছিলেন। আপনারা ছাত্র দলের মধ্যে সময় চাইছেন আপনাদের অবস্থান জানার জন্য, কিন্তু আলোচনাও কি হয়নি? আপনারা একটা অবস্থানও কিনেননি? সেই প্রশ্নটি আমি ঠিক বুঝলাম না। আসবো আপনার কাছে আমি আবারও। আমি সাদ্দাম হোসেন, যেহেতু অভিযোগের তীরটি শাসক দলের উপরে এবং সেই তাদেরই একটা মানে ছাত্রলীগ সেই ধারায় বিশ্বাসী, সেই জন্য আপনার কাছে জিজ্ঞাসা। আপনিই বলেছেন 15ই অক্টোবর প্রতিবাদ সভায় আপনি বলেছেন যে দেশের সাম্প্রদায়িক সহিংসতার যেসব ঘটনা ঘটছে সেগুলো রিমোট কন্ট্রোল বিএনপি জামায়াত নামের মাফিয়া রাজনৈতিক শক্তির হাতে। স্বাধীনতার 50 বছরে বিভিন্ন সময় ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা এদেশের সাম্প্রদায়িক সহিংসতা চালিয়েছে। এখন তো বিএনপি জামায়াত রাষ্ট্রযন্ত্রে নাই, রাষ্ট্রযন্ত্রে আছে আওয়ামী লীগ, আপনারা যেই দলের সহযোগী সংগঠন বলা চলে। তাহলে এখন আওয়ামী লীগ থেকে লাভ কি হচ্ছে? কেন এই ধরনের ঘটনা ঘটছে? রাষ্ট্র কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? এর দায় কি সরকার নেবে? আপনারা নেবেন? দেখুন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, সেটি একটি অব্যাহত লড়াই সংগ্রামের বিষয়, এবং আমরা আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিয়েছি। এবং বাংলাদেশের জনগণের যে অভিজ্ঞতা রয়েছে সেটি হচ্ছে যে ক্যান্টনমেন্টে তৈরি হওয়া রাজনৈতিক দল যারা তাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই পাকিস্তানের ধর্মান্ধ রাজনৈতিক বিশ্বাসে যারা আস্থাভাজন থাকে এবং অন্যান্য অপরাপর যারা স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যুগে যুগে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে যারা চ্যালেঞ্জ করেছে, তাদের সাথে নিয়েই কিন্তু বিএনপি নামক রাজনৈতিক দলটির সূচনা। এবং এই রাজনৈতিক দলটির ইতিহাস রাজাকার তোষণের ইতিহাস, এই রাজনৈতিক দলটির ইতিহাস আমাদের স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দেওয়ার ইতিহাস, এবং এই রাজনৈতিক দলটির ইতিহাস দেশের সাম্প্রদায়িক সংঘাত তৈরি করে, সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে, ধর্মান্ধ রাজনীতি প্রতিষ্ঠা করাই তাদের রাজনৈতিক দর্শন বলে আমরা মনে করি। এবং আমরা এর আগে দেখেছি যে আপনি আমার বক্তব্যের আঙ্গিকে যেটি বললেন, 2001 সালে তারা ক্ষমতার পালাবদলের পরেই কিভাবে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করেছিল, এবং আমাদের সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছিল যে একমাত্র আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, একমাত্র তারা আমাদের সীমান্ত পার হয়ে চলে যাবে, সেখানেই তারা শুধুমাত্র সরকার ক্ষমতায় আসার মধ্য দিয়ে আমাদের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং এই জনগণের ভোটের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে, গণতান্ত্রিক রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে এবং সাধারণ মানুষের সব ধরনের সমর্থন হারিয়ে শুধুমাত্র একজন সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আদালতের সাজাপ্রাপ্ত আসামি
তারেক জিয়াকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করাই তাদের একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য, এবং সেটি করার জন্যই তারা তাদের জনবিচ্ছিন্নতাকে আড়াল করার জন্য এবং অস্থিতিশীলতা তৈরি করার মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য আজকে পরিকল্পিতভাবে আমরা মনে করি যে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করছে। আজকে যখন আপনি জিজ্ঞেস করছেন যে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সকল ছাত্র সংগঠনই কম বেশি সোচ্চার হয়েছে, জোরালো সামাজিক রাজনৈতিক প্রতিবাদ করার চেষ্টা করছে, রাজপথে থাকার চেষ্টা করছে, ছাত্র দলের অবস্থান কোথায়? এখানে ছাত্র সমাজের কাছে এটি স্পষ্ট যে ছাত্র দল তাদের মূল রাজনৈতিক দলের নির্দেশনায় তারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সংঘাত, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, উস্কানি তৈরি করা, ধর্মান্ধতা তৈরি করা, এগুলো নিয়েই তারা রাজনৈতিকভাবে ব্যতিব্যস্ত রয়েছে। সাদ্দাম হোসেন, আপনি বলছেন পরিকল্পিতভাবেই বিএনপি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো ঘটাচ্ছে বলে আপনি মনে করছেন, কিন্তু যেটি হাফিজুর রহমান হাফিজ বলছিলেন যে আসলেই তো নানান রকম ফোন কল ফাঁস হয়ে যায় বা ঘটনা ঘটার আগেই আমরা ফোন কলগুলো শুনতে পাই, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমে আমরা পেয়ে যাই। তাহলে এই ঘটনা, এত বড় ঘটনা একটা না একের পর এক ঘটে চলছে, 13 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত, রংপুরের আজকেও ঘটেছে এরকম ঘটনা, কেন এগুলোকে আগে থেকে আটকানো যাচ্ছে না? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশ যাবার আগেই ঘটনা ঘটে গেছে, এরকমটি তাহলে কেন হচ্ছে? তাহলে কি এটি ব্যর্থতা নয়? দেখুন, আমাদের হৃদয়ে অবশ্যই ভারাক্রান্ত হয়েছে। আমরা যখন দেখি যে, আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবেই তাদের পরিচয়, এবং সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, আদিবাসী সকল মানুষের মানবিক হিসেবে তার প্রথম পরিচয় মানুষ, এবং বাংলাদেশের এই রাষ্ট্রের তাদের প্রথম পরিচয় তাদের নাগরিক। সবার নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা, নাগরিক হিসেবে স্বাধীনতা, মানবাধিকারের সকল ধরনের সুরক্ষা দেওয়াই আমাদের দায়িত্ব। এবং আমাদের বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেটি করার জন্য সর্বোচ্চ ভাবে চেষ্টা করতে, সাংবিধানিক ভাবে, আইনি ভাবে, রাজনৈতিক ভাবে। কিন্তু আপনি দেখুন, আমাদের কিন্তু এটি ভুলে গেলেও চলবে না। আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করতে যাই, যখন জামাত শিবির রাজনৈতিক যারা মুক্তিযুদ্ধকালে বিরোধিতা করেছে এবং সেই সময়ের হত্যা, খুন, ধর্ষণের সঙ্গে যারা জড়িত, সেই সময়ের ন্যায়সঙ্গত একটি বিচার, যেই বিচার না করলে বাংলাদেশ রাষ্ট্রের ফয়সালা হয় না, সেই বিচার সম্পন্ন করার সময়ও কিন্তু এই বিএনপি, জামায়াত, এই ধর্মান্ধ রাজনৈতিক শক্তিটি আমাদেরকে চ্যালেঞ্জ করেছে। এবং আমি মনে করি যে আমাদের সামনে এখনো সাম্প্রদায়িক অপশক্তির, ধর্মান্ধ রাজনৈতিক অপশক্তির চ্যালেঞ্জ এখনো রয়েছে। এই চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করার চেষ্টা করছে। আমাদের নাগরিক সমাজ, ছাত্র সমাজ, আমাদের সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী সবাইকে ঐক্যবদ্ধভাবে এই লড়াই এগিয়ে নিতে হবে, এবং এই লড়াই বিজয়ের উপর নির্ভর করছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার, শহীদের রক্তের ঋণের প্রতি আমরা কতটুকু দায়বদ্ধ থাকতে পারবো। সাদ্দাম হোসেন, মানে 2021 সালে বা স্বাধীনতার 50 বছরে এসে এরকম একটা ঘটনা, যখন 13 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, তখন এরকম একটা ঘটনা কি মানে কি বার্তা দিচ্ছে? এই প্রশ্নটি রইল আপনার কাছে, এবং ছাত্র সংগঠনগুলোর ভূমিকা কি সেটা নিয়ে আপনাদের সবার কাছ থেকে শুনবো। আমি দীপকশীল, আপনার কাছ থেকেও একটু এটাই জানতে চাই। আপনাদেরও একটা প্রতিক্রিয়া পাচ্ছি। 17 অক্টোবর প্রতিবাদ সমাবেশে অভিযোগ এসেছে আপনাদের প্রতিবাদ সমাবেশ থেকে যে সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের ব্যর্থতা, করোনাকালীন স্বাস্থ্য খাতে ব্যর্থতা, শিক্ষা খাতে ব্যর্থতা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছে। এই পরিকল্পনার কথা আপনারা কিভাবে জানতে পারছেন? আপনাদের তো গোয়েন্দা সংস্থাও নেই। ধন্যবাদ আপনাকে। উপস্থিত যারা রয়েছেন সকলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং বিবিসির শ্রোতা সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি আমাদের গোয়েন্দা সংস্থা নাই ঠিকই আছে, কিন্তু আমাদের রয়েছে ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা হয়তোবা বিএনপি শাসনামল তেমন একটা পাইনি, কিন্তু বর্তমান সময়ে এসে আওয়ামী লীগের শাসনামলটা পেয়েছি, এবং আওয়ামী লীগের শাসনামলে আমরা শুধু দেখলাম বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে, এবং একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা এরকম। দেখেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য কিন্তু সরকার এক ধরনের একটা বিলম্ব অবস্থার মধ্যে, মানে বিলম্ব করেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার। আমরা যার কারণেই বলেছি, দেখেন নবমীর দিন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে খুলে দিয়েছে আজকে 2 দিন হলো। এর পূর্বেই এই ধরনের একটা ঘটনা, এবং আমরা কিন্তু এই ঘটনা দেখছি যে কুমিল্লায় যে হামলাটা, কুমিল্লায় যে ঘটনাটা ঘটছে, কোরআন শরীফ যে পূজা মণ্ডপের যে রাখা হলো, দেখেন সরকার কিন্তু এখন পর্যন্ত বিশেষ করে প্রাথমিকভাবেই যদি আসলে উদ্যোগ নিত, কুমিল্লার ওই ঘটনায় যদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারতো সরকার, তাহলে কিন্তু এই গতদিন পীরগঞ্জে যে ঘটনা ঘটলো, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হলো যে আপনার চাঁদপুর, নোয়াখালী, হাজীগঞ্জে, এই ঘটনাগুলো, সামগ্রিক ঘটনাগুলো আমাদের দেখতে হতো না। কিন্তু আমরা দেখলাম
প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা আশ্বাস দিল এক ধরনের, কিন্তু ঘটনা আসলে ওই বারবার যে বার্তাগুলো আসলে আমাদের রাষ্ট্রপ্রধানরা দিয়ে থাকে ওই ধরনের বার্তাটাই আসলে শুধু দিচ্ছে, কিন্তু কার্যকরী পূর্বেও আমরা যদি দেখি সেই 2012 সালে রামুর ঘটনা, রাম মন্দিরের ঘটনা, একজনও কি বিচার করতে পারছে আমার রাষ্ট্র? বলতে পারবেন? একজনও কিন্তু বিচার করতে পারে, তাৎক্ষণিক হয়তো বা ব্যবস্থা গ্রহণ করতে পারছে, কিন্তু একজন আর বিচারের আওতায় নিয়ে আসতে পারে নাই। আজকে 13 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু এই 13 বছর আওয়ামী লীগ সরকার যে সকল সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তার একটা ঘটনারও বিচার করতে পারে নাই। আপনি দেখবেন যদি আমি দেখি সুনামগঞ্জের যে সাল্লায় হামলা হলো, কার নেতৃত্বে হামলা হলো? সুনামগঞ্জের সাল্লার সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটলো। আমরা যদি দেখি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যে ঘটনাগুলো ঘটলো, নাসিরনগরে যারা হামলা করেছে তার তিনজন চেয়ারম্যানকে, তিনজন ব্যক্তিকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের আওয়ামী লীগের নৌকার প্রার্থী করেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এইভাবে আসলে সেইটা পরে বাতিল না হয় করা হলো, ঠিক আছে। এই ধরনের ঘটনা কিন্তু বারবার ঘটনা হচ্ছে, যার কারণে আবার আমরা কেন বললাম যে আসলে দ্রব্যমূল্য, এই যে দেখেন আজকে হঠাৎ করেই কিন্তু সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করলো, পেঁয়াজ আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের দামগুলো হঠাৎ করে বেড়ে গেছে। এর থেকে আমরা আশঙ্কা করতেই পারি আবার সামনে দেখবেন নির্বাচন কমিশন গঠন নিয়েও একটা ইয়েছে। আবার এই যে বর্তমান সময় এই যে শিক্ষার্থীদের তো এই সময়কালে সবচেয়ে সংকটময় মুহূর্তে ছিল। 18 মাসে শিক্ষা খাতে কোনো ধরনের প্রণোদনাও দেওয়া হয়নি যতটুকু জানি। সেই জায়গা থেকে সরকার আশঙ্কাই করতে পারে, দেখবেন আরো এই যে 18 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, 24 মাসের বেতন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো কড়ায় গুন্ডে বুঝে শুনে তারপরে নিয়েছে একবারে শিক্ষার্থীদের কাছে। সেই জায়গা থেকে এই শিক্ষার্থীদের আন্দোলন বা সাধারণ মানুষদেরও ঐক্যবদ্ধ আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা তৈরি হতে পারে বলে আমরা মনে করছি, যার কারণে এই জি দীপক শীল, কিন্তু আমরা তো দেখছি এতে আরো দেশব্যাপী একটা মানে মানববন্ধন বিক্ষোভ আন্দোলনের একটা সূচনা হচ্ছে। তাহলে লাভটা কি হলো সরকারের? সেই আন্দোলন বিক্ষোভ তো হচ্ছে, আপনারাও তৎপর হচ্ছেন, সোচ্চার হচ্ছেন এর বিরুদ্ধে। একটা বিরতি নিয়ে আসি, আমি আপনাদের কাছ থেকে আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছেও আসবো এবং সবার কাছ থেকে একটু ছাত্র সংগঠনের ভূমিকার কথাও জিজ্ঞাসা করবো। আপনারা সমালোচনা করছিলেন, একটু আপনাদের ভূমিকার কথাও জানতে চাইবো একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। হাফিজুর রহমান হাফিজ, আগের অংশে আমি আপনাদের সবার কাছেই জানতে চাইবো এই অংশে আসলে আপনাদের সংগঠনের পক্ষ থেকে ভূমিকার জায়গাটা। আপনি অবশ্য হাফিজুর রহমান হাফিজ আগের অংশে বলছিলেন যে আপনাদের তৎপর হতে বর্তমান পরিস্থিতিতে একটু সময় লাগবে, এবং আমি ছাত্র দলের অবস্থান জানতে চাইছিলাম। আপনি বলছিলেন আপনার ব্যক্তিগত অবস্থানের কথা, আপনাদের না হয় সময় লাগবে, আপনাদের মূল দলের যে অবস্থান আমরা দেখছি, একটু কি আপনি মানে বলবেন যে দোষারোপ ছাড়া আর কি কিছু করা হয়েছে? মানে যারা কোরআন অবমাননার ঘটনায় বা এই অভিযোগে যাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলো তাদের জন্য কি বার্তা, আর যারা সাধারণ মানুষ দুষ্কৃতকারীদের সাথে মিলে গিয়ে হামলা চালালো তাদের জন্য কোনো আহ্বান? কিছুই তো আমরা সেরকম দেখলাম না। ছিল কি বা আছে কি? দেখুন, ছাত্র দলের অবস্থান থেকে জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত বা করণীয় এই বক্তব্য দেওয়া আমার পক্ষে তো সম্ভব না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধিত্ব করি বা জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি। আমি সেই জায়গা থেকে ছাত্র দলের অবস্থান সম্পর্কে আপনাকে বললাম। এবং আমি আরেকটা ব্যাপারে স্পষ্ট করি যে আপনি বরাবর বলছেন যে অনেক ছাত্র সংগঠন সরব মাঠে, বাট নিজ নিজ ব্যানারে কেউই কিন্তু সরব না, সবাই ছাত্র ইউনিয়ন কথা বলেছে। ছাত্রলীগের ব্যানারে প্রোগ্রাম করেনি এখনো, ছাত্রলীগের ব্যানারে প্রোগ্রাম করেনি। আর আমি ছাত্র ইউনিয়নের যে যিনি আছেন দীপক শীল, উনার বক্তব্য আমি একটু ওই জায়গাটায় ফিরে যেতে চাই যে যখনই এই সাম্প্রদায়িক ব্যাপারগুলো আসে তখনই ন্যাশনাল কোনো বিগ ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্যই আসে। বরাবর আমরা দেখে আসছি, একটু নির্বাচন কেন্দ্রিক আলোচনা শুরু হলে অথবা কোনো একটা ব্যাপারে সরকার যদি একটু মনে করে যে ব্যাকফুটে চলে যাচ্ছে, ঠিক সেই সময়গুলোতেই সাধারণত আমরা দেখি যে এই ধরনের আন্দোলন, এই ধরনের সহিংসতাগুলো হয়। এবং এটা খুবই নিকৃষ্ট কাজ, যে কাজগুলা বরাবরই আমরা দেখে আসছি, কিন্তু কখনোই অন্ততপক্ষে আমি সাম্প্রতিক ঘটনাগুলাই কখনোই কোনো বিচার এগুলা দেখতে পাইনি। সাতক্ষীরায় আমরা দেখেছি যে 2001-এর ঘটনার বিচার কি দেখতে পেয়েছিলেন? জি, 2001-এ যখন বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলো তখন যে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলো ঘটেছিল তারও কি বিচার আপনি দেখতে পেয়েছিলেন?
কিছু কিছু জায়গায় তো বিচার অবশ্যই হয়েছে। যেমন আপনি জি মানে যেমন আপনি যদি বলেন। আমি তো 2001-এ ফিরে যাওয়াতে এই মুহূর্তে তথ্য দিয়ে আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি বলছি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, আপনি কোথাও দেখেছেন যে বিএনপির নেতাকর্মী ধরা হয়েছে বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ধরা হয়েছে? যারাই ধরা পড়ছে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সাতক্ষীরায় হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে যখন বের হয়ে আসছিল, স্থানীয় যুবলীগ নেতাকে আটক করা হয়েছিল। এবং বরাবর একটা আওয়ামী লীগ একটা ঢাল ব্যবহার করে, সেই ঢালটা খুব চমৎকার। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে থাকে বা আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত কোনো অকারেন্সের সঙ্গে জড়িত না হয়ে পড়ে বা ব্যাপারটা প্রত্যক্ষ ভিতরে না চলে আসে, যেমন ধরেন হাতে নাতে ধরা বা অন্য কোনো বিচারিক ব্যবস্থার ভিতর না চলে আসে, ততক্ষণ পর্যন্ত সে আওয়ামী লীগের খুব মারদাঙ্গার সৈনিক। আর যখন ধরা পড়ে যান তখন এটা হচ্ছে অনুপ্রবেশকারী। যেমন আমরা একদম খুব সংক্ষেপে যদি বলি, ফরিদপুরের আমাদের সাবেক মন্ত্রী সাহেবের যিনি পিএস ছিলেন, সেই ঘটনাটাই বলি। এতদিন ধরে উনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করেছেন, যুবলীগের রাজনীতি করেছেন, একজন মন্ত্রীর পিএস ছিলেন, তো এখন এসে বলা হচ্ছে উনি জামাত শিবিরের, ওনার বংশ জামাত শিবিরের। তো বিষয়টা এইভাবে উপস্থাপন করে। এবং দুঃখজনকভাবে সত্য হচ্ছে এই যে অধিকাংশ গণমাধ্যম এই বিষয়গুলো সরকার যেভাবে চায় ঠিক সেইভাবেই উপস্থাপন করে। আর এই কারণেই অনেকটা সমস্যার মূলে না গিয়ে কেউই যেতে চায় না, আর সে কারণে এই সমস্যার সমাধান হয় না। তো জি, আপনাদেরকে আপনারা গণমাধ্যমে কথা বলেন বা আপনাদের দলের নেতারা কথা বলেন, তখন কেন মূল বিষয়গুলো আসে না? আমি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম আপনাদের মূল যে দল বিএনপি, তাদের ভূমিকার কথা। আপনি আবারও দোষারোপের কথাটাই বলছিলেন। দীপকশীল, আপনাদের ভূমিকার কথা একটু জানতে চাই। বিশেষ করে এটি জানতে চাই যে এই যে ধরেন রংপুরের ঘটনায় বা এর আগের ঘটনায়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব যে ধর্ম অবমাননা হয়েছে। ছাত্ররা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ, কেন কোনো তৎপরতা নেই বা মানে আসলে আপনাদের আছে কিনা, কি রকম ভূমিকা এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সহিংসতা প্রতিহতে, সেটি একটু বলবেন। ধন্যবাদ। আমাদের ছাত্র ইউনিয়নগতভাবে আমরা নবমী পূজার দিনই যখন এই কুমিল্লায় ঘটনাটি ঘটলো, আমরা কিন্তু তারপর থেকে তাৎক্ষণিকভাবে ছাত্র ইউনিয়ন কিন্তু একটি মশাল মিছিল করেছে এবং আমরা চেষ্টা করছি যে এই সময়কালে যারা এই সাম্প্রদায়িকতা বিরোধী যে অসাম্প্রদায়িক রাজনীতি সাথে যারা জড়িত তাদেরকে ঐক্যবদ্ধ করার এবং ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম করে আমরা মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের একটি আদর্শিক বাংলাদেশ যাতে করে প্রতিষ্ঠা, যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা তরুণ প্রজন্ম সেই মুক্তিযুদ্ধের স্বপ্নে বিশ্বাসী, এখনো সেই আদর্শ ধারণ করি, আমরা বিশ্বাস করি এবং ওই লক্ষ্যেই আমরা এই সমমনা যারা রয়েছে ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, তাদের সমন্বয়ে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন দিকে যাচ্ছি এবং সেই আন্দোলনের কর্মসূচিও আমরা ঘোষণা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে সেটা দেখতে পারবেন। আজকেও আমরা বিকালে কিন্তু একটি সকলকে নিয়ে, কবি, সাহিত্যিক, ছাত্র সকলকে নিয়ে একটা প্রতিবাদ সমাবেশ করেছি, শাহবাগে একটা মশাল মিছিল করেছি এবং এই আন্দোলনটা আরো বেশি আগামী দিন আমাদের প্রগতিশীল ছাত্র জোটের প্রোগ্রাম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা এই আন্দোলনকে আরো বেশি তৎপর এবং এই আন্দোলনের সাথে শুধু ছাত্র ইউনিয়ন আমরা বিশ্বাস করি না, আমরা ছাত্র ইউনিয়ন কালকেও একটা প্রোগ্রাম ঘোষণা দিয়েছি। আমরা বাইতুল মোকাররম মসজিদ থেকে আমরা ঢাকেশ্বরী মন্দিরে যাব, সম্প্রীতির মিছিল, সকলকে নিয়ে এইখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে অংশগ্রহণের একটা উদারত আহ্বান জানিয়েছি। সেখানে আসলে আমাদের ছাত্র ইউনিয়নের নামটা আমরা ব্যবহার করি নাই এবং সেই ঐক্যবদ্ধ লড়াইটা আমরা চালিয়ে যাব। কিন্তু ঐক্যবদ্ধ লড়াইয়ের আগে ঠিক আছে, দোষারোপের রাজনীতি অবশ্যই আমাদের করতে হবে। দোষারোপের রাজনীতি আমরা যদি না করি তাহলে তো আমরা আসলে কারা দায়ী, আমরা তো আসলে দায়ী ব্যক্তিদের বিচার চাচ্ছি। নিশ্চয়ই যদি কোরআন শরীফ ওইখানে যারা রেখেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং এই ঘটনার সাথে যারা জড়িত অবশ্যই তাদের আমরা বিচার চাই। কিন্তু এই ঘটনার সাথে এই ঘটনাকে আরো বেশি ছড়িয়ে দেওয়া এবং উস্কানিমূলক ভাবে যারা ছড়িয়ে দিয়েছে এবং এর জন্য যারা দায়ী, নিশ্চয়ই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমি মনে করি যে দেখেন কুমিল্লায় যে ঘটনা ঘটছে এবং কোতোয়ালি থানার ওসি যে কোরআন শরীফ ওইখানে উদ্ধার করে সে একবারে মহাভারত জয় করেছে এমন একটা ধরনের প্রচারণা সে দিয়েছে
ফেসবুকে আমরা কিন্তু ওপেনলি ভাবে দেখলাম, কিন্তু সেই কোতোয়ালি থানার ওসি এই ঘটনার সাথে তারে কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত সরকার নিতে পারে নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এই একই কাজটা করছে। আমরা যদি দেখি মানে বিভিন্ন ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন হত্যাকাণ্ড, এমনকি সাগর রুনির হত্যাকাণ্ডের পরে আগের স্বরাষ্ট্রমন্ত্রী তারা একবার হুঙ্কার দিয়ে বলছে 24 ঘন্টার মধ্যে বিচার করবো। ঠিক আছে, এই ধরনের ঘটনাগুলো বারবার করছে। আমরা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এর আগেও একদম স্পষ্ট এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভূমিকার জন্য কিন্তু আমরা দীপকশীল স্পষ্ট, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা, প্রশাসনের ভূমিকার সমালোচনা করছেন, এটি স্পষ্ট হয়েছে। দীপকশীল ধন্যবাদ। আমাকে এই অংশে খুব সময় নিয়ে আমি সাদ্দাম হোসেন আপনার কাছ থেকে একটু শুনতে চাই, ছাত্রলীগ কি ভূমিকায়, দোষারোপের বাইরে এটি একটু স্পষ্ট করে যদি বলেন ছাত্রলীগের কি ভূমিকায়, যেসব এলাকায় সহিংসতা হলো আপনারা গেছেন সেখানে, তাদের নিরাপত্তায় মানে সংখ্যালঘুদের নিরাপত্তা, হিন্দুদের নিরাপত্তায় আপনাদের কোনো অবস্থান আছে? ছাত্রলীগ এত বড় ছাত্র সংগঠন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবের বিরুদ্ধে আপনাদের কোনো তৎপরতা আছে? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ কাউকেই সংখ্যালঘু মনে করে না। আমরা বাংলাদেশের প্রত্যেককে নাগরিক মনে করি। ধর্ম পরিচয়ের আলোকে নাগরিকতা নির্ধারণ করা, অধিকারের সীমারেখা নির্ণয় করা, সেটি আমরা কোনো অবস্থাতেই বিশ্বাস করি না। এবং আমরা মনে করি বাংলাদেশের তারাই সংখ্যালঘু যারা মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে না, যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, যারা ধর্মান্ধ রক্ষণশীল, তারাই বাংলাদেশে সংখ্যালঘু। এবং আমরা যেটি বলছি, আমাদের কুমিল্লায় যখন এই দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, তারপরেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ গোটা বাংলাদেশে আমরা পূজা মণ্ডপগুলোতে, মন্দিরগুলোতে আমাদের ছাত্রলীগের নেতাকর্মী যারা, তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে। বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা পর্যায়ে নেতাকর্মীরা সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে, মন্দির পাহারা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, শান্তি মিছিল, সম্প্রীতি মিছিল সবগুলোই করেছে। এবং আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, তিনি বারবার যেটি বলছেন যে তিনি তার একটি ব্যক্তিগত মত রয়েছে, তার দলের মতামত আবার আরেকটি, তার মানে তিনি তার মতামত, তার মতামতকে তার দল ধারণ করে না। তিনি যদি খোঁজ খবর রাখতেন বিশ্ববিদ্যালয়ে, তাহলে আরো জানতেন বাংলাদেশ ছাত্রলীগ আমরা একটি বৃহত্তর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা সকল ছাত্র সংগঠন, সকল প্রগতিশীল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন সাম্প্রদায়িকতা চিহ্নিত শত্রুদেরকে পরাস্ত করতে পারি, সেটির জন্য আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা টিএসসি ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং আগামীকালকেও আমাদের সম্প্রীতি সমাবেশ এবং শান্তি মিছিল রয়েছে। এবং এর বাইরেও, কারণ আমরা মনে করি যে শুধুমাত্র দু একটি কর্মসূচির মধ্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, আমাদের একটি স্থায়ীভাবে লড়াই চালিয়ে যেতে হবে। নিশ্চয়ই সাদ্দাম হোসেন, সেই ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পাশে গিয়েও দাঁড়াবেন নিশ্চয়ই, সেই প্রত্যাশা আপনাদের কাছে রয়েছে। আমি একটা বিরতিতে যাই, বিরতির পরে ফিরে এসে আরো নিশ্চয়ই আপনাদের কাছ থেকে শুনবার সুযোগ হবে। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আরেকটি প্রসঙ্গে আপনাদের তিনজনের কাছ থেকে একটু জানতে চাই। এবারের এই দুর্গাপূজায় হামলার ঘটনার পর থেকে একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, দাবি উঠছে যে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এর বিধানটি রাখা নিয়ে আলোচনা উঠছে, এবং এটি নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে যে এই বিধানটি রাখার কারণে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়ে গেছে। দীপকশীল, আপনারা সবাই এখন ছাত্রনেতা, ভবিষ্যতে হয়তো দেশের রাজনীতির বড় নেতা হয়ে উঠবেন, আপনাদের অবস্থান কি এই বিষয়ে? দীপকশীল, আপনার কাছ থেকে শুরুতে। আমাদের অবস্থা স্পষ্ট। আমরা এর আগে না, এর পুরো মানে বর্তমান সময়ে এসে না, এই দাবিটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগে থেকে, মানে বেশ কিছু, যখন এরশাদ সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেয় সেই 32 অনুচ্ছেদ, তখন থেকেই কিন্তু আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং এই দাবিটা কিন্তু আমাদের চলমান রয়েছে। ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে এই দাবির পক্ষে একসময় কিন্তু প্রধানমন্ত্রী, এখন যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, শেখ হাসিনা নিজেও এই রাষ্ট্রধর্ম ইসলাম যখন সংবিধানে সংযুক্ত করা হয় এবং তখন কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও আন্দোলন করেছে এর বিপক্ষে এবং আমাদের সাথে একত্রে। ঠিক আছে, ওই জায়গা থেকে কিন্তু বর্তমান সময় আমরা যদি দেখি, আজকে 13 বছর কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী রয়েছে। এরপরেও এর আগেও সে ক্ষমতায় এসেছে 96 থেকে 2001 পর্যন্ত, কিন্তু তখন কিন্তু এই বিল নিয়ে আসলে সংসদে কোনো ধরনের আলোচনা হয়নি। বরঞ্চ আমরা দেখলাম বিএনপিরও কিন্তু একই অবস্থা, মানে বিএনপিও কিন্তু ঠিক একই করেছিল। এরশাদ যখন এই অনুচ্ছেদটি বাদ দেয়, তখন কিন্তু বিএনপিও তাদের অবস্থান ছিল এই বিলটি আবার সংশোধন করে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা দেখলাম এই কাজটি ঘুরে ফিরে এসে আওয়ামী লীগ ক্ষমতা আসুক বা বিএনপি আসুক, যেই আসুক, এই ধারার আশেপাশেও কেউ ঘোরেনি। উল্টো আমরা কি দেখলাম, আমরা এই সময়কালে যখন একটা সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক একটা হামলার ঘটনা এবং এটা প্রকট আকার ধারণ করেছে, তখন আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী যখন এই ধরনের আবার বলেছে যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে যদি ফিরে যেতে হয় তাহলে ৭২-এর সংবিধানের বিল নিয়ে আসার জন্য সে বলেছে। কিন্তু আমরা তার পরিপ্রেক্ষিতে যা দেখলাম তাতে করে আমরা মনে করতেই পারি যে মানে আওয়ামী লীগ যে বঙ্গবন্ধু ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল, স্বপ্নের জায়গা সেই জায়গা থেকে বর্তমান সময়ে এসে একই জায়গায় নেই। স্পষ্ট। দীপকশীল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দীপকশীল। হাফিজুর রহমান হাফিজ, এটা খুব আর্লি হয়ে যাচ্ছে একটা সমাপ্তি টানার জন্য। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে হামলা মামলা বা ধর্মীয় উস্কানিমূলক যে আচরণ, এর সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা বা না থাকার মানে খুব বেশি পার্থক্য নাই। বিষয়টা হচ্ছে মনোজগতের, বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে দেখছি রাষ্ট্রকে, কিভাবে জনগণকে দেখছি, কিভাবে সংবিধানকে দেখছি, কিভাবে সামগ্রিক যে বিচার ব্যবস্থা সেই ব্যবস্থাকে দেখছি। যখন আমরা দেখবো যে সামগ্রিক বিচার ব্যবস্থা ধসে পড়েছে, যখন আমরা দেখবো যে রাষ্ট্র কাঠামো শুধুমাত্র একটা মানে দল নির্ভর হয়ে যাচ্ছে, পুরো সমাজ যখন বিচারহীন হয়ে যাবে, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটবে এবং ঘটতে যাচ্ছে। এবং পাশাপাশি আমি আমার আরেকটা ব্যক্তিগতভাবে একটা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক বলেছেন যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য এরকম নাকি একটা ষড়যন্ত্র হচ্ছে। উনি বলেছেন, এটা ওনার বক্তব্য। আমি আমার নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বা এই যে অপপ্রচার, এগুলা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাফিজুর রহমান হাফিজ, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিন্তু সেই ওই বিষয়ে স্পষ্ট অবস্থান আমি জানতে চাইছিলাম। আমি সাদ্দাম হোসেন আপনার কাছ থেকে একটু স্পষ্ট অবস্থান জানতে চাই। তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছিলেন দীপকশীল, এবং আমরা তার প্রেক্ষিতে আবার একটা কঠোর অবস্থানে দেখেছি সাবেক মেয়র, ঢাকার দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের। তিনি বলছেন যে আপনি ইসলাম থেকেই খারিজ হয়ে যান, এভাবে তিনি প্রতিবাদ করছেন। আসলে কি মনে হয় এই রাষ্ট্রধর্মের বিষয়ে ভবিষ্যৎ ভাবনা কেমন থাকা উচিত? অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্রের ধর্ম থাকার কোনো সুযোগ নেই, কারণ ধর্ম মানুষের ব্যক্তিগত মতামত এবং প্রত্যেকটি ধর্মই মানবতার কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, সাম্যের কথা বলে, এবং প্রত্যেকটি ধর্মের মানুষের মধ্যে যেন সমন্বয় থাকে, সেভাবেই প্রগতিশীল ভাবে ধর্মীয় বিষয়টি দেখা উচিত। এবং এটির সঙ্গে সংবিধানে রাখার এটি কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না, কারণ আমরা লাখো শহীদের রক্তের অক্ষরে লেখা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের 4টি মূলনীতি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র কথা বলা হয়েছে। এবং সামরিক স্বৈর শাসকদের ব্যানেটের এক প্রকার বলা যায় যে মাধ্যমে এই সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে, এবং একজন সামরিক স্বৈর শাসক যাদের কোনো জনগণের ম্যান্ডেট নেই এবং যারা বিভিন্ন ধরনের পশ্চাৎপদ শক্তির পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের দেয়া সাংবিধানিক সংশোধন বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নেয় না। এবং আমরা মনে করি যে এই ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান যে সরকার, তাদের মাধ্যমেই আমাদের ধর্মনিরপেক্ষতা এই শব্দটিকেও কিন্তু ছুড়ে ফেলা হয়েছিল। আরেক সামরিক স্বৈর শাসক জেনারেল জিয়া, যিনি এই ধর্মনিরপেক্ষতা শব্দটিকে ছুড়ে ফেলেছিলেন, সেখানে অন্য শব্দ সংযোজন করেছিলেন। পরবর্তীতে আমরা এই সরকারের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা শব্দটি পুনঃস্থাপিত হতে দেখি। বর্তমানে আমাদের সংবিধানে রাষ্ট্রধর্মের বিষয়টি রয়েছে। আমরা মনে করি যে এই বিষয়ে সাংবিধানিক সংশোধন প্রয়োজন, এবং আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম চাই যে অনতিবিলম্বে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণই এটি নিশ্চিত করবে ভবিষ্যতে। এবং এই ব্যাপারে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে আমি বলবো যে ঐক্যবদ্ধ হতে হবে। যুগে যুগে লালন, রবীন্দ্রনাথ, নজরুল আমাদের এই শিক্ষাই দিয়ে গেছে, মানবতার শিক্ষা দিয়ে গেছে, মুক্তির শিক্ষা দিয়ে গেছে। এই ব্যাপারে যেন আমরা সকল দলমত বিশ্বাসের ঊর্ধ্বে উঠে আমরা যেন অটল থাকি, এটি আমাদের সকল ছাত্র সংগঠনের কাছে প্রত্যাশা থাকবে। কারণ আমরা মনে করি যে আমাদের ব্যক্তিগত রাজনৈতিক হিসাব নিকাশ, দলীয় রাজনৈতিক হিসাব নিকাশ, এটির উপরে আমাদের শহীদের রক্তের ঋণের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, এটি যেন আমরা গভীরভাবে অনুভব করি এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য আমাদের তরুণ প্রজন্মের আত্মনিবেদন ঢেলে দিই, এটি আজকের দিনের সবচেয়ে বড় প্রত্যয় হওয়া উচিত বলে মনে করি। জি সাদ্দাম হোসেন, আপনি যে সকল দলমতের ঐক্যমতের কথা বলছেন, সেখানে আপনারা কি বিশ্ববিদ্যালয়ে একটা সহাবস্থান নিশ্চিত করবার জন্য কাজ করবেন? যেটি হাফিজুর রহমান হাফিজ বলছিলেন যে তারা আসলে তৎপরই হতে পারছেন না, দাঁড়াতেই পারেন না বিশ্ববিদ্যালয়ে, এমন একটা বাস্তবতা। দেখুন, প্রগতিশীল সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু একই সঙ্গে এটিও মনে রাখতে হবে যারা সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদী রাজনৈতিক কর্মকাণ্ড, যাদের সাংগঠনিক কর্মকাণ্ডের সমর্থক শব্দে পরিণত হয়েছে, তাদের সঙ্গে কিন্তু রাজনৈতিক সহাবস্থানের সুযোগ নেই ছাত্র সমাজের স্বার্থে। আজকে দেখুন নয়াপল্টনে যখন রাজনৈতিক, আমি শেষ করছি, নয়াপল্টনে যখন রাজনৈতিক আন্দোলনের
নয়াপল্টনে যখন আমি একটু রাজনৈতিক কথা বলি আন্দোলনের কথা এখানে। নয়াপল্টনে যখন রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয় তখন শেষ করতে হবে। সাদ্দাম হোসেন একদমই আর সময় পেলাম না। হাফিজুর রহমান হাফিজ, ধন্যবাদ। দীপক শীল, আপনাকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় রাজকাহন থেকে।